The information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. নতুন বছরে প্রতি রবিবার দেখুন, জানুন সত্য রামায়ণ, যা এখনো কোনো সংবাদ মাধ্যমে প্রচারিত হয়নি। একসময় এই সত্য রামায়ণ আদালতের নির্দেশে নিষিদ্ধ ঘোষিত হয়েছিল, পরে সে নির্দেশ উঠে যায়। কেন? তবে কি আদালত এই সত্য রামায়ণকে মান্যতা দিয়েছিল? দশরথের কি আরও 350 জন স্ত্রী ছিল? ঋষ্যশৃঙ্গ মুনি কি রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নের পিতা? দেবী সরস্বতী কি কৈকেয়ীর দাসী মন্থরা? নারদের অভিশাপেই কি বিষ্ণুর মর্তে রাম হয়ে জন্মগ্রহণ? সীতা কি সম্মতি দিয়ে রাবণের সঙ্গে লঙ্কায় যান? রাম কি লক্ষ্মণকে হত্যা করতে চেয়েছিলেন? এমন অনেক অজানা তথ্য জানতে দেখুন সত্য রামায়ণ দিগদর্শন চ্যানেলে। প্রতি রবিবার রাত 10টায় প্রকাশিত হবে। লগ ইন করুন, সাবস্ক্রাইব, বেল আইকন ছুঁয়ে গ্রাহক হন। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। ইতিমধ্যেই আমরা 10টি পর্ব প্রকাশ করেছি সত্য রামায়ণ, এবার 11তম পর্ব। প্রশ্ন উঠতে পারে, হঠাৎ সত্য রামায়ণ নিয়ে কেন দিগদর্শন এত ব্যস্ত? উত্তর আমাদের একটাই, রাম জন্মভূমির দাবি প্রতিষ্ঠিত হয়েছে, রাম মন্দির তৈরিও হয়েছে, ধুমধাম করে বাংলায় রামনবমী ও হনুমান জয়ন্তী পালন হয়েছে। ধর্মীয় অনুশাসনে যারা আস্থা রাখেন, রামচন্দ্র তাদের কাছে বিষ্ণুর অবতার, হনুমান শিবের অবতার। উৎস বাল্মীকি রামায়ণ। কিন্তু প্রচারে ও প্রসারে উত্তর পশ্চিম ভারতে তুলসীদাসী রামায়ণ, আমাদের বাংলায় জনপ্রিয় কৃত্তিবাস মুখোপাধ্যায় ওরফে ওঝার রামের পাঁচালী। এই দুই রামায়ণ কিন্তু আদি রামায়ণের সঙ্গে মিল সামান্যই, বরং এই দুই প্রান্তের দুই রামায়ণই ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রতিনিধিত্ব করছে এমন অভিযোগও উঠেছে। প্রথমে দেখা যাক তুলসীদাসী রামায়ণ। তুলসীদাসের জন্ম 1511 সালের 11ই আগস্ট, মৃত্যু 30শে জুলাই 1623। তার মৃত্যু হয় 111 বছর বয়সে। হিন্দু পঞ্জিকা মতে শ্রাবণ মাসে শুক্লা সপ্তমী তিথিতে তার জন্ম। জন্মস্থান উত্তরপ্রদেশের চিত্রকূট জেলার রাজপুর গ্রামে। পিতার নাম আত্মারাম দুবে, মাতা তুলসী দেবী। বংশগতভাবে কানৌজি ব্রাহ্মণ। জন্ম মুহূর্ত থেকেই তাকে নিয়ে অলৌকিকতার জনশ্রুতি। তুলসীদাস নাকি মাতৃগর্ভে ছিলেন 12 মাস, মুখে ছিল জন্ম মুহূর্তেই 32টি দাঁত, আর স্বাস্থ্য ছিল 5 বছর বয়সী। মুখের কথা ফুটতেই প্রথমে মা না বলে তুলসীদাস নাকি রাম বলেছিলেন। তাই
শৈশবে তার নাম হয় রামবোলা। শৈশবেই রামবোলার মার মৃত্যু হয়। দাসী চুনিয়া দেবী প্রতিপালন করেন, কিন্তু সেই দাসীরও মৃত্যুর পর পিতা থাকলেও বাস্তবিকই তুলসীদাস অনাথ হয়ে পড়েন। বলা হয় গুরু রামানন্দের শিষ্য নরহরি দাস রামবোলাকে অযোধ্যায় নিয়ে আসেন। রাম মন্ত্রে দীক্ষিত হয়ে রামবোলা পরিচিত হন তুলসীদাস নামে। বেদজ্ঞ হয়ে বিয়ে করেন রামভক্ত কৌশানী জেলার হাওয়া গ্রামের ভরদ্দাস বংশের ব্রাহ্মণ দীনবন্ধু পাঠকের কন্যা রত্নাবলীকে। স্ত্রীর প্রতি অন্ধ ভালোবাসায় লজ্জিত হয়ে স্ত্রী বলেছিলেন, এই অন্ধ ভালোবাসা তোমার রামচন্দ্রের প্রতি হওয়া উচিত। স্ত্রীর এই কথায় নাকি তুলসীদাসের দিব্য দৃষ্টির বিকাশ হয়। চলে আসেন কাশী, শুরু করলেন কাব্য রচনা। অর্থ না ধর্ম না কাম রুচি, গতি না চাহুই নিরবান, জন্ম জন্ম রতি রাম পদ এহ বরদানু। অর্থাৎ অর্থ চাই না, ধর্ম চাই না, কাম চাই না, মুক্তিও চাই না, জন্ম জন্মান্তরে যেন রামচরণে ভক্তি থাকে, এই বরদান চাই। বলা হয় চিত্রকূট ঘাটে স্বয়ং বাল রামচন্দ্র নাকি তুলসীদাসকে দর্শন দিয়েছিলেন। তারপর ওই বারাণসীর ঘাটে বসেই তুলসীদাস রামচরিত মানস লেখেন। প্রথমে নাকি তিনি সংস্কৃতে লেখেন, সেই সব শ্লোক নাকি হারিয়ে যায়। এরপর স্বয়ং শিব তুলসীদাসকে স্বপ্নে দেখা দিয়ে নতুন করে স্থানীয় ভাষায় রামায়ণ লিখতে বলেন। এরপরই অবধি ভাষায় তুলসীদাস রামচরিত মানস লেখেন। তুলসীদাস শুধু কবি নন, বলা যায় স্বয়ং তিনি নিজে নাকি মৃত মানুষের জীবন দেন, দৃষ্টিহীনকে দৃষ্টি দেন। ফলে বাল্মীকি রামায়ণ যেখানে রামচন্দ্র নামে এক রক্তমাংসের দোষগুণের রাজার বর্ণনা দেন, সেখানে তুলসীদাস রামচন্দ্রকে ঈশ্বর বানিয়ে ব্রাহ্মণ্যবাদের প্রতীক গড়ে তোলেন। এবার আসা যাক কৃত্তিবাস প্রসঙ্গে। কীর্তিবাস মুখোপাধ্যায়ও এক ব্রাহ্মণ সন্তান। তার জন্ম আনুমানিক 1381 খ্রিস্টাব্দে, অর্থাৎ তুলসীদাসের জন্মের প্রায় 130 বছর আগে। জন্ম নদিয়ার ফুলিয়া গ্রামে। সে যুগের আদি বাংলা ভাষায় তার রামায়ণ রচনা বাংলার ব্রাহ্মণ সমাজ মেনে নিতে পারেননি। তারা তো রেগে খাপ্পা। দেব ভাষা সংস্কৃত থেকে বাংলা ভাষায় রামায়ণ, সে তো গর্হিত অপরাধ এবং পাপও বটে। কৃত্তিবাসের যেটুকু পরিচয় মেলে তার আত্মজীবনী থেকে। আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাসে তথিমধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস। কৃত্তিবাসও আদি রামায়ণ থেকে সারাংশটুকু রেখে নিজের কল্পনা মিশিয়ে এক একটি অধ্যায় রচনা করেন। কয়েকটি অধ্যায় রচনার পরই নাকি তার মৃত্যু হয়। আর বাকি অংশের লেখক কৃত্তিবাসের ভ্রাতুষ্পুত্র। তিনিও তার সৃষ্টি রাখলেন রামায়ণের বাকি কাণ্ডগুলিতে। ফলে রামের অকাল বোধনের মতো বহু মনগড়া কাহিনী ঢুকিয়ে বাঙালি মননে রামচন্দ্র সম্বন্ধে অলীক বিশ্বাসের এক সৃষ্টি করেন। সেই ট্র্যাডিশন সমানে চলেছে। এদেশে যে ভাষাতেই রামায়ণ লেখা হোক না কেন, গুরুত্বপূর্ণ তথ্য একটাই, যা বৌদ্ধ সম্প্রদায়ের বক্তব্য। বাল্মীকির রামায়ণ রচনার অনেক আগেই নীতিমালার কাহিনী হিসেবে দশরথ জাতক রচিত। কারণ বৌদ্ধ সংস্কৃতি অনেক প্রাচীন। দশরথ জাতকের রচনাকাল খ্রিস্টীয় পূর্ব 2য় শতাব্দী। সেখানে বাল্মীকি রামায়ণের রচনাকাল খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দী। এই দাবির সমর্থন মেলে দীনেশচন্দ্র সেনের বৃহৎবঙ্গ গ্রন্থের প্রথম খণ্ডে, যেখানে তিনি লিখেছেন, হিন্দুরা বৌদ্ধ ধর্ম শুধু নষ্ট করে ছাড়েননি, তারা দু হাতে বৌদ্ধের ভাণ্ডার লুণ্ঠন করে সমস্ত লুণ্ঠিত দ্রব্যের ওপর নিজ নিজ নামাঙ্কের ছাপ দিয়ে সর্বতোভাবে নিজস্ব করেছেন। হিন্দুর পরবর্তী ন্যায় দর্শন, ধর্মশাস্ত্র প্রভৃতি সমস্ত বিষয়েই এই লুণ্ঠনের পরিচয় আছে। কোথাও ঋণ স্বীকার নেই। পৃষ্ঠা নাম্বার 8, বৌদ্ধ ইতিহাস। ব্রাহ্মণেরা স্বেচ্ছায় এবং ঘোর শত্রুতা করে লুপ্ত করেছেন। পৃষ্ঠা 10। সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ভারত সংস্কৃতি গ্রন্থে লিখেছেন, অনার্যদের দেবতার লীলা কথা তাদের রাজাদের প্রাচীন কাহিনী ক্রমে সংস্কৃত ভাষায় গৃহীত হয়ে আর্যদের দেব কাহিনীর সাথে অচ্ছেদ্য হয়ে ওঠে। তাতেই রামায়ণ ও মহাভারতের সৃষ্টি হয়। বৌদ্ধ দশরথ জাতকে বলা হয়েছে, বারাণসীর রাজা ছিলেন দশরথ। তার ছিল 16,000 রমণী।
বড় স্ত্রীর ছিল 2 পুত্র, রাম পণ্ডিত, লক্ষণ পণ্ডিত, কন্যা সীতা দেবী। স্ত্রীর অকাল মৃত্যুতে রাজা দশরথ দ্বিতীয় একজনকে রানী করেন। তারও এক পুত্র হয় ভরত কুমার। সেখানেও একই বরদানের প্রশ্ন। বলা হয় এই দ্বিতীয় স্ত্রী বিষ প্রয়োগে রাম লক্ষণ ও সীতাকে হত্যার ষড়যন্ত্র করায় দশরথ ভয় পেয়ে এই 3 পুত্র কন্যাকে জঙ্গলে পাঠিয়ে প্রাণ রক্ষা করান। এরপর 12 বছর রাম বনবাসে কাটিয়ে বারাণসীতে ফিরে আসেন। এসে বোন সীতাকে বিয়ে করে সুদীর্ঘকাল রাজত্ব করেন। তথ্যের নিরিখে বলা যায় দেশ বিদেশের প্রায় 300 রামায়ণ গবেষণা করে দক্ষিণ ভারতের এক সমাজ সংস্কারক মানবতাবাদী সৈনিক ইভি রামাস্বামী পেরিয়ার এক রামায়ণ সংকলন ও বিশ্লেষণ করেন, লেখেন পাদিরাঙ্গাল রামায়ণ। দলিত ও নারী সমাজের শোষণের বিরুদ্ধে দক্ষিণী জনতার কাছে তিনি ছিলেন পেরিয়ার। পেরিয়ার তামিল শব্দের অর্থ শ্রদ্ধেয়, জ্ঞানবৃদ্ধ। এই রামায়ণ পরবর্তীকালে ট্রু রামায়ণ ও সচ্চি রামায়ণ নামে প্রকাশিত হয়। উচ্চবর্ণের আপত্তিতে শীর্ষ আদালত একসময় বইটি নিষিদ্ধও ঘোষণা করেন। আইনি লড়াইয়ে যুক্তি তথ্যের ভিত্তিতে আবার শীর্ষ আদালত বইটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলেও নেয়। বাংলায় যারা বিষয়টিকে প্রকাশ্যে এনেছেন তাদের অন্যতম সমাজকর্মী রঞ্জিত মিস্ত্রি। 11 নম্বর পর্বে রঞ্জিত মিস্ত্রির সঙ্গে আলোচনায় থাকবে রামচন্দ্র সম্পর্কে কিছু অজানা তথ্য। রঞ্জিত বাবু লিখেছেন, বাল্মীকির রাম বিচার ও কর্মে ধূর্ত ছিল। রাম আসলে মিথ্যাবাদী, অকৃতজ্ঞ, নিজেকে অতিরঞ্জিত করে দেখানো, চালাকি, কঠোরতা, লোলুপতা, নির্দোষ লোকেদের হয়রান করা আর কুসঙ্গ দোষে ভরা ছিল। পেরিয়ারের এই ধারণার সমর্থন মেলে বাল্মীকি রামায়ণের মধ্যে। আম্বেদকর তার রিডলস অফ হিন্দুইজম গ্রন্থে একটি সূত্র উল্লেখ করে লিখেছেন, প্রকৃতপক্ষে রাম কখনোই রাজা হিসেবে কাজ করেননি, তিনি ছিলেন নামমাত্র রাজা। বাল্মীকি রাজ্য শাসনের ভার ভরতের ওপরই দিয়েছেন এমনটাই লিখেছেন। বাল্মীকি উত্তরকাণ্ডের 42 নম্বর সর্গে 27 নম্বর শ্লোকে রামের দৈনন্দিন জীবনযাত্রার যে বর্ণনা দিয়েছেন বাল্মীকি, সেখানে আছে রামচন্দ্র দিন কাটাতেন বিকেল পর্যন্ত ধর্মীয় আচার অনুষ্ঠানে। বিকেলের পর থেকে রসিক ভাঁড় আর তার অন্তঃপুরের নারীদের সঙ্গে ও মদ্যপানে সময় কাটাতেন। এই বিস্ফোরক তথ্য ও রামচরিত্র নিয়ে বিশ্লেষণমূলক টেলিফোনিক আলাপচারিতায় দিগদর্শন ও রঞ্জিত মিস্ত্রি। নমস্কার রঞ্জিত বাবু, আমি দিগদর্শন সুজিত বলছিলাম। হ্যাঁ নমস্কার। আচ্ছা, আমরা তো এবার সামনের রবিবার 11 পর্বে প্রবেশ করছি। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, তো মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনার যে বই সত্য রামায়ণ এক সত্যের উন্মোচন এবং বাল্মীকি রামায়ণ, কৃত্তিবাসী রামায়ণ, রাজশেখর বসুর রামায়ণ, দীনেশচন্দ্র সেনের রামায়ণ ইত্যাদি রামায়ণ ঘিরে একটা পর্যালোচনা করে আমরা একটা স্বচ্ছ ছবি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিতে চাইছি। এখানে আজকে আমরা যেটা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে যে এই সদ্য আমরা রামনবমী পেরিয়ে এলাম হনুমান জয়ন্তী, আবার বৈশাখ মাসে আসতে যাচ্ছে সীতা জয়ন্তী। আচ্ছা, তো এর মধ্যে কয়েকজনকে রাম ভক্তকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে রামনবমী তো হলো, হনুমান জয়ন্তীও হলো, সীতার জন্মদিনটা কবে যেন? তারা কেউ মনে করে বলতে পারলেন না যে সীতার জন্মদিনটা কবে। তো আমরা যাই হোক, আমরা এই মুহূর্তে একটু রামের ব্যাপার নিয়ে একটু আলোচনা যেটা করতে চাইছি সেটা হচ্ছে রামের একটা ক্যারেক্টার স্টাডি করতে চাইছি। রাম পুরুষোত্তম, রাম অবতার। অনেকে বলছেন যে রাম তো অবতার, মানুষ রূপে জন্মগ্রহণ করেছিলেন, সুতরাং তার দোষ ত্রুটি থাকবে। সত্যি কথাই, প্রত্যেক মানুষেরই দোষ ত্রুটি থাকে, তিনি অবতার হলেও মানুষ তো বটে। তো সেখানে কিন্তু আমরা যা কৃত্তিবাসী রামায়ণ পাচ্ছি বা তুলসীদাসী রামায়ণ পাচ্ছি, অন্তত বাংলা এবং উত্তর ভারতে যেগুলো জনপ্রিয় সবচেয়ে বেশি, সেখানে কিন্তু
আমি ভালোটুকুই পেয়েছি, খারাপটুকু কিন্তু সেখানে উল্লেখই করা হয়নি। কিন্তু সত্যিকে তো আর ধামাচাপা রেখে দেওয়া যায় না। রামচরিত্র বাস্তব কি অবাস্তব আমি সে বিতর্কে যাচ্ছি না। যেগুলো লিখিত প্রমাণ আছে, অন্তত বাল্মীকি যা লিখেছেন বা পেরিয়ার ইভি রামস্বামী যে দক্ষিণ ভারতের বিভিন্ন রামায়ণ ঘেটে স্টাডি করে তিনি যা লিখেছেন, এখানেতে দীনেশচন্দ্র সেন যে রামায়ণ লিখেছেন, সেই পরিপ্রেক্ষিতে আমরা আলোচনাতে আসতে চাইছি। আপনাকে জিজ্ঞাসা করি যে রামের চরিত্র সম্পর্কে রামায়ণী কথা বলে দীনেশচন্দ্র সেন একটি বই লিখেছেন, যেটা জিজ্ঞাসা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছিল। তো প্রকাশকাল হচ্ছে অঘ্রাণ 1371, মানে সর্বশেষ সংস্করণ। সেখানে তিনি 30 নম্বর পৃষ্ঠায় লিখছেন যে 30 এবং 31 রামচন্দ্র যখন তার নগর পরিক্রমায় বেরোতেন, তখন তিনি কোট আনকোট বলছি, হস্তি বা রথারোহণে প্রত্যাগমন করিবার সময় পুরবাসী দিগকে স্বজনবর্গের ন্যায় সাদরে কুশল জিজ্ঞাসা করিতে থাকেন। তার মানে দেখতে পাচ্ছি যে মাস কমিউনিকেশন বলতে যা বোঝায়, রামচন্দ্র তো তখনও রাজা হননি, যুবরাজ। সেই অবস্থায় তিনি কিন্তু যুবরাজ যদিও ডিক্লেয়ার হয়নি, কিন্তু যুবরাজ বাড়ির বড় ছেলে হিসেবে তিনি কিন্তু যখন নগর পরিক্রমায় বেরোতেন, তখন সাধারণ মানুষদের দেখে গাড়ি থামিয়ে সে রথে করে গেলেও হোক বা হস্তিতে চেপে গেলেও হোক, যাই হোক, সেখানে উনি গাড়ি দাঁড় করিয়ে বা হাতি থামিয়ে তাদের কুশল জিজ্ঞাসা করতেন। এই বিষয়টাকে রামাস্বামী বা আপনার যে গবেষণা, সেখান থেকে আপনি কি বলবেন? দেখুন, সত্যি কথা বলতে যে বাল্মীকি রামায়ণে এমন কোথাও প্রকাশ করেনি। আমি যতদূর দেখেছি তাতে কোথাও এভাবে প্রকাশ করা পাইনি। যতটুকু পেয়েছে, যে কথা আমি বলতে চাইবো বারবার, যে উনি যেটা দেখিয়েছেন যে বাল্মীকি রামায়ণে যেটা দেখিয়েছেন যে উনি বিষ্ণুর অবতার হয়ে এসেছেন স্বর্গ থেকে, আর উনি সবচেয়ে বেশি অকর্মণ্য, ভ্রষ্ট, মিথ্যাবাদী, প্রতারক, ধূর্ত, নির্দয়, লোভী, হত্যাকারী, মাতাল, মাংসাশী, গোপনে হত্যাকারী, অসৎ লোকের সঙ্গে থাকা, পৌরুষী তথা না জানি আরো কত কিছু রূপে বর্ণনা করেছে। এটা হচ্ছে তার প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে ওনার সম্পর্কে সীতাও এমন এমন করেছেন, মানে এমন এমন বর্ণনা করেছেন, সেটাও ওনাকে পৌরুষীন বলছেন। সীতাও ওনাকে খুব একটা যে ক্ষমা করেছেন তা নয়। আপনি যদি এগুলো সব দেখতে চান, এক জায়গায় বলা হচ্ছে, মানে আমি বলছি এক জায়গায় আমার এখানে পাচ্ছি, বাল্মীকি রামায়ণের রাম অনেক স্ত্রীর সঙ্গে ছিলেন। এটা তারকাকে হত্যা করেছেন। রাম এই বলে স্ত্রীদের অপমান করত যে নারীদের কখনো বিশ্বাস করা উচিত নয় এবং নিজের গোপন কথা স্ত্রীকে বলা উচিত নয়। অযোধ্যা কাণ্ডের 100তম অধ্যায়তে উনি উল্লেখ করেছেন। রাম সবচেয়ে যৌন সুখে তিনি আসক্ত ছিলেন। আচ্ছা, এটা উত্তর কাণ্ডে 42তম অধ্যায়তে উনি পেয়েছেন। রাম অনাবশ্যক কারণে অনেক প্রাণীকে মেরেছে তথা মাংস ভক্ষণ করেছেন। আচ্ছা, এই মাংস ভক্ষণের কথা যখন উঠলো, তখন বলি আপনাকে সদ্য খবর হচ্ছে দিল্লিতে, নয়া দিল্লিতে চিত্তরঞ্জন পার্ক বাঙালিদের বসবাস অনেক দিন ধরেই, প্রচুর। আমি দেখেছি। সেখানে এবার নির্দেশ জারি হয়েছে যে রামনবমী থেকে এই যে হনুমান জয়ন্তী হয়ে গেল, এই সময় কোনো বাজারে মাছ মাংস বিক্রি করা যাবে না, এবং ওই বাঙালি অধ্যুষিত চিত্তরঞ্জন পার্কের জন্যই এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। এবং উত্তরপ্রদেশেও যেখানে বাঙালি প্রধান অঞ্চলগুলো রয়েছে, সেসব জায়গাতেও মাছ মাংসের দোকান মানে বন্ধ রাখা হয়েছে আর কি। কিন্তু আপনি যেটা বললেন মাংসাশী,
সেটা কিন্তু আমি একটা বই আমার কাছে রয়েছে, বইটা লিখেছেন অধ্যাপিকা দীপা বন্দ্যোপাধ্যায়, বইটার নাম মহাকাব্যের রসই ঘরে। সেখানে উনি অযোধ্যা কাণ্ডের 20/29 স্বর্গের কথা লিখছেন যে বনবাসে যাত্রাকালে মাতা কৌশল্যার সামনে শ্রীরাম মনস্থ করেছিলেন যে 14 বছর বনে বাসকালে পশু মাংস তিনি আহার করবেন না, কন্দমূল আর ফল খেয়েই কাটাবেন। কিন্তু এই কথা মেনে চলা তার পক্ষে সম্ভব হয়নি, কেননা সেই অযোধ্যা কাণ্ডেরই 52 থেকে 102 স্বর্গে পাওয়া যায় যে গঙ্গা পার হয়ে সুমন্ত্র আর গুহককে বিদায় দিয়ে গভীর অরণ্যে রাম আর লক্ষ্মণকে প্রবেশ করতে হয়েছিল। সঙ্গে ছিলেন জনক নন্দিনী সীতা। তখন ভীষণ ক্ষুধা তাদের গ্রাস করেছিল, অতএব নান্য পন্থা অর্থাৎ পথ নেই। অরণ্যে প্রবেশ মাত্র তারা 2 ভাই হত্যা করলেন 4টি বিশাল আকৃতির পশু, বরাহ, নিঃস্ব, ত্রিশপ আর মহারুরু। চটপট সেই সব পশু মাংসের স্বাদ গ্রহণ করার পর তারা এক বিশাল বনস্পতির তলায় রাত কাটালেন। এই যদি বাল্মীকি রামায়ণে লেখা থাকে, তাহলে এই প্রবল হিন্দুত্ববাদী রাম ভক্ত উত্তর ও পশ্চিম ভারতের যারা রাম ভক্ত আছেন বা তাদের নেতৃত্ব আছেন, তারা কি করে এই মাছ মাংসের দোকান এই সময় বন্ধ রাখতে হবে বলে তারা এরকম নিদান দেন? আপনি একটা কথা দেখুন না, বালকাণ্ডে দেখানো হচ্ছে 14 নম্বর অধ্যায়তে যজ্ঞের ব্যাপারে আপনারা কি ভাবেন? দশরথের এক পত্নী কৌশল্যা যজ্ঞের জন্য নিয়ে আসা ঘোড়ার গর্দান 1 কপি ঘর থেকে আলাদা করে দেন, আর পুরো রাত সেই ঘোড়াকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। সে বালকাণ্ডে তো নিজেই লিখেছেন, মানে নিজে করেছেন, উল্লেখ করেছেন এখানে। এগুলো তার পেরিয়ারের নিজস্ব লেখা নয়, তাই তো এগুলো সম্পূর্ণভাবে সেখান থেকে তুলে ধরা। একজন মনুষ্য ক্যারেক্টার, একজন মা যার এই দশরথের রানী হিসাবে, তিনি যদি এই ধরনের নোংরামি করেন এবং তাকে নিয়ে শুয়ে থাকেন পুরো রাত, আপনি কি বলতে পারেন? আপনি দেখো, কি মাংস বলতে পারেন? তখনকার দিনে যেটা বলছি, আজও যেটা আছে, সেটা হচ্ছে কর্তার ইচ্ছায় কর্ম। পুরুষদের ইচ্ছায় তো তখনকার দিনে রানীদেরও চলতে হতো, না হলে সন্তানদের কন্যা জন্মাবার পরেও যেহেতু পুরুষ সন্তান নেই, সুতরাং বংশ রক্ষা হবে না এবং কোনো নারীকে রাজা করা যাবে না। এই যখন ব্যাপার, সেখানে যে নিয়ম বৈদিক কালচার, সেই কালচারটাকে অস্বীকার কৌশল্যা করবেন কি করে? করতেই পারবেন না, কোনো অবস্থায় করতে পারবেন না। আর একটা জিনিস আমি অনেকদিন ধরে বলবো আপনাকে, অধ্যয়ন করেছি সেই পুরনো যুগে বাল্মীকি যে একজন বিদ্বান ব্যক্তি ছিলেন কোনো সন্দেহ নেই। কত বড় রামায়ণ লিখেছেন, সেটা কাল্পনিক হোক ইয়ে হোক, একটা গল্প তো, আর বিখ্যাত গল্প, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। উনি রচনা করেছেন, তাকে পরবর্তীকালে মানে ব্যবহার করেছেন ব্রাহ্মণবাদীরা, করে সেই রামায়ণের রচনা বিভিন্ন ভাবে করে করে মানুষের মধ্যে এই পর্যন্ত ছড়িয়েছেন। ঠিক সেইভাবে আজকের যুগে আম্বেদকরকে ঠিক সেইভাবে ওরা ইউজ করল, আম্বেদকরকে ঠিক সেইভাবে ইউজ করেছে আজকের দিনে। ওদের নিজস্ব কোনো নেই, মানে ব্রেন নেই, কিংবা ওদের কোনো বুদ্ধিমত্তা নেই যারা এই কাজ করতে পারে। এদের ইউজ করে করে নিজেরা শাসন চালিয়ে যাচ্ছে। আপনি দেখুন, অদ্ভুত ভাবে আপনি কম্পারিজন করে দেখুন, বাল্মীকি রামায়ণ সেও একজন নিচুক তলার একেবারে নিম্ন শ্রেণীর ছিল, মানুষ ছিলেন। আর এদিকে আপনি যদি দেখেন আম্বেদকরকে, সেও তাই। দুজনকেই একইভাবে ইউজ করা হয়েছে, করে ওরা শাসন চালিয়ে যাচ্ছে। ওরা আমাদেরই মাথায় করে ভেঙে খাচ্ছে। ঠিক বুদ্ধের সঙ্গে যেটা করেছেন, তাকেও ভগবান বানিয়েছেন, তাকে দান করেছেন। আচ্ছা, সম্পূর্ণভাবে রামচন্দ্রের যে চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করছি, এখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে রামচন্দ্র বিদায় গ্রহণকালে বনবাসের সময় কৌশল্যার কাছে বলছেন যে তিনি ফলমূল এবং নিরামিষ খাদ্য গ্রহণ করেই তার বনবাস সময়টা কাটাবেন, যাকে বলে একদম পরিপূর্ণ ব্রহ্মচারী।
তাহলে মায়ের কাছে যে কথা তিনি দিলেন, সেই সুনীল গঙ্গোপাধ্যায়ের আমার সেই রচনাটা মনে পড়ে যাচ্ছে, যেখানে তিনি লিখেছেন কেউ কথা রাখেনি। তো তিনি মায়ের কাছে ওইভাবে বাবার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য, বাবাকে সম্মান জানাতে তিনি চলে গেলেন বনবাসে, কিন্তু মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলেন সেই প্রতিজ্ঞা তো তিনি রাখতে পারলেন না। উনি কি বলছেন, উনি শুধু এইটাই বলেননি, বলছে আজকে দশরথের জন্য, আমার বাবা একজন ইসের জন্য আমাকে বাধ্যতামূলক বনে যেতে হচ্ছে। এই রাজা অধিকার হওয়ার অধিকার আমারই ছিল, আর আমাকে এখানে ভালো মাছ মাংস অমুক তমুক এইগুলো আমি খেতে পারতাম, সে আমি এখানে নারী নিয়ে ফুর্তি করতে পারতাম। আজকে আমাকে জঙ্গলে গিয়ে ফলমূল আর এইসব খেতে হবে। কিন্তু তার সত্ত্বেও তিনি সেখানে গিয়ে ফলমূল খায়নি। তার সমস্ত ইতিহাস রয়েছে, ওখানে গিয়েও তিনি হরিণ হত্যা করেছেন, কি করেছেন, যেমন আপনি বর্ণনা করেছেন সেগুলো করেছেন, সবকিছু করেছেন। একটা মজার জিনিস পেলাম, দীপা বন্দ্যোপাধ্যায় তার বইতে লিখছেন, এখানেই শ্রী রামচন্দ্রের মাংস ভোজনের প্রতি অনুরাগের শেষ কথা নয়, নিজে যেমন ভালোবাসতেন তেমন প্রিয় ভার্যা জানকীকেও সেই ভোজনের অনুরাগে রঞ্জিত করতে চাইতেন। বিশেষত হরিণের মাংস হলে তো বটেই। অযোধ্যাকাণ্ডের 91/2 সর্গে একটি ভারী সুন্দর কথা পাওয়া যায়। রাজবাড়িতে রান্না করা হরিণের মাংস নিজে চেখে দেখে স্বাদে দ্রব্যীভূত দাশরথী রাম তার প্রিয় ভার্যাকে প্রলোভনে ফেলার চেষ্টা করছেন। সীতা মাংসায়ন ছন্দয়ন, আবার বলছেন ইদং মেঘং ইদং সাধু নিষ্ঠত্তম অগ্নিনা, আহা কি শুদ্ধ, আহা কি স্বাদ, আহা কি গরম, আগুনে তপ্ত। তাহলে আদিকবি টিপ্পণীটা কতদূর গেল সেটা কি পাঠক বা আমাদের দিগদর্শনের দর্শকরা নিশ্চয়ই বুঝে নেবেন, কি তাই তো? অবশ্যই বুঝে নেবেন, এটা বোঝা উচিত। যদি সামান্যতম থাকে, ধারণা থাকে মানুষের, মানুষের বোঝা উচিত, এটাকে আর সুন্দর করে বোঝা উচিত। দেখুন এক জায়গায় বলছেন, এটা আপনি দেখুন কেমন সুন্দর, আমেরিকান ওবই ম্যানন এর লেখা রামায়ণ ঋষি পত্রিকা প্রকাশিত হয়েছিল। আচ্ছা, আমেরিকান ব্যাখ্যা অনুসারে রামকে চিকাগো ব্যারিস্টার প্রকৃতির লোক বলে বর্ণনা করা হয়েছে। আচ্ছা, এবং সীতাকে এক সরল হৃদয়ের বালিকা, যাকে রাবণ দ্বারা হরণ করা সত্ত্বেও খুব খুশি দেখিয়েছিল। দেখুন 20 নম্বর 1954 পাতায় প্রকাশিত হয়েছে। আচ্ছা, একদম স্পষ্ট লিখে দিয়েছেন। আচ্ছা, এখন তো ধরুন রাম ভক্তরা, আপনি যে উদাহরণটি দিলেন, রাম ভক্তরা বলতেই পারেন যে যারা মানে মেচ্ছ, অর্থাৎ খ্রিস্টান সম্প্রদায়, তারা তো রামের বদনাম করার জন্য এগুলো মিথ্যে মিথ্যে বানিয়ে বানিয়ে লিখতেই পারেন। আমি যার জন্য বলতে চাইছি যে সেটা একদম, যদি বাল্মীকি রামায়ণটাকে ধরে আমরা এগোই, তাহলে সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে যখন মহাবলী বালিকে তিনি পেছন থেকে কি বলবো বেআইনি ভাবে রণনীতির বাইরে গিয়ে তাকে মারার চেষ্টা করলেন এবং তাকে বধ করলেন সুগ্রীবকে জিতিয়ে দেওয়ার জন্য, সেখানে মহাবলী বালি বলছে, হে রাঘব, 5টি নখর বিশিষ্ট প্রাণীকে ব্রাহ্মণ আর ক্ষত্রিয়রা হত্যা করে খেতে পারে বলে আমি জানি। তা হলো খরগোশ, সজারু, গোসাপ, গন্ডার আর কচ্ছপ। কিন্তু যাদের হত্যা করে খাওয়া নিষিদ্ধ তাদের নামের সংখ্যাও 5, শিয়াল, কুমির, বানর, নর আর নর। তা আমি তো বানর, তাহলে তুমি আমাকে হত্যা করছো কেন? তো আমাদের এই যেটা বলছি সিন্ধু সভ্যতার, সেখানকার জন মার্শালের যে রিপোর্ট, ভলিউম নাম্বার 1 পেজ নাম্বার 27 আর ভলিউম নাম্বার 2 চ্যাপ্টার নাম্বার 31, সেখানে বলা হচ্ছে সিন্ধু যুগের মানুষরা ঘড়িয়াল, ছোট বড় কচ্ছপ, গরু, ষাঁড়, শূকর প্রভৃতি মাংস খেত। অনুমান করা যেতে পারে ছাগল হরিণও নিশ্চয়ই খেত, তবে সিংহ আর বাঘের মাংস কি খেত? আবার এই তথ্য পাওয়া যায় ভ্রমণ পিপাসু গ্রিক দার্শনিক অ্যাপোলোনিউসের ভারত ভ্রমণের বিবরণে। সেই বিবরণে আছে যে আরেক ভ্রমণ পিপাসু গ্রিক দার্শনিক ড্যানিসের দেওয়া তক্ষশিলা রাজপ্রাসাদের ভোজসভার বিবরণ। সেখানে নাকি
বাঘের পিছলে রাং, আমরা যেটা খাসি বলি পিছলে রাং, তো বাঘের পেছনের দিকে ঠ্যাঙের খাওয়াটা নাকি ছিল তখন একদম মানে বিশাল ব্যাপার আর কি, মানে এটা একটা ডেলিশিয়াস মানে কি বলে ডিশ। হ্যাঁ, তো এই যে তার মাছ, মাংস, পাখির মাংস ইত্যাদি খাওয়ার ব্যাপারে তো পরিষ্কার করে লিখে গেছেন বাল্মীকি রামায়ণ। এটা কি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীজি বা যারা এখানে রাম প্রচার করেন, আমাদের এখানকার যারা রয়েছেন ওই রাজনৈতিক দল বা কোনো হিন্দু সমিতি বা সেই সংগঠনগুলোর নেতারা, এরা কি বাল্মীকি রামায়ণটাকে পড়ে দেখেননি, না মানুষের কাছে এটা লুকিয়ে রাখতে চান ওই হিন্দুস্তানি সংস্কৃতিটাকে বাংলায় ইনজেক্ট করার জন্য? দেখুন, এই যে কথাটা বললেন আপনি, এই যে এখনকার যে প্রজন্ম, মানে আমরা বলতে পারি যে যারা 70-এর দশকে জন্মেছে, 70-এর পরে জন্মেছেন, তাদের মধ্যে একটা শ্রেণী, তাদের শিক্ষা তো তারা পায়নি, তারা পড়াশোনা কোনোদিন করেনি, তারা কোনো মতে পড়াশোনা করে না, চাকরি বাকরি পেয়েছেন আর একটা শ্রেণীতে গেছেন। এদের কাছে এই ধরনের কোনো অ্যাক্সেস তাদের কাছে নেই। তারা যে রামকে দেখেছে সেটা টেলিভিশনের রাম, সেটা এই চর্চার রাম দেখেছেন, এবং রামকথার রাম দেখেছেন। আমি একটা কথা বলুন, আপনি রাম কেমন কত বড় মানে এই অসম্বেদনশীল তাই বলুন। রাম বালিকে যখন মারছেন তখন একটা কথা বলেছেন যে জানোয়ারদের মারার সময় ধর্মের পালন আবশ্যক নয়। আচ্ছা, ধর্মের পালন আবশ্যক নয়। রাম বালি যখন তাকে বলেছেন তখন বালিকে এই কথা বলেছেন যে জানোয়ারকে মারার সময় ধর্মের পালন করার দরকার নেই। তাহলে কৃষ্ণসার হরিণ মারার ব্যাপারে আর কি তার বিচার হবে? কিছুই বিচার হবে না। সমস্ত যুদ্ধটা দেখুন, আজকেও যা হচ্ছে কালকেও সেটা হতো। আজকেও এই যে নিম্ন শ্রেণীর মানুষদের ইউজ করে, একে অন্যের প্রতি ইউজ করে চালিয়েছে হত্যা লীলা, আর তখনও তাই করেছে। সেই ইতিহাস ওরা পুনরাবৃত্তি করে, বারবার করে, ওরা কিন্তু এটাই করছে। আর আমরা যারা মানে যারা আজকে নিজেদেরকে নিপীড়িত বলি, তারা তাদের ঢং করি নিপীড়িত হওয়ার। আমরা এটা একদম ঢং করি। আমাদের যদি সামান্যতম লজ্জাবোধ থাকতো, তবে এই যে ধর্মের যে সব এগুলা মানে অত্যাচারীগুলা, এদেরকে যে কোনো সময় করা উচিত। কিন্তু আপনারা ফেসবুকে কিংবা ইসে দেখুন কিভাবে এদের ডিপেন্ড করে যাচ্ছে। কিভাবে আমি পুরা যখন দিল্লি এই যে গোপীনাথ বল্লভপুরে গেছিলাম, রাস্তায় আসার সময় আপনি দেখলে কষ্ট লাগবে আমার, যে আমার বাংলায় এইভাবে মানে নিচের তলায় নেমে গেছে। পুরা রাস্তায় যতগুলা শহর পেয়েছি সব জায়গায় উন্মাদনা চলছে রামনবমী। দেখলে নিজেকে কষ্ট হয় যে আমরা বাঙালি, আমাদের পূর্বপুরুষরা এই আমাদের দিয়ে গেছে। আপনি এদেরকে থেকে কি আশা করেন? হ্যাঁ, একটা জিনিস আমি বারবার বলছি, এই সাংস্কৃতিক বিরুদ্ধে আমাদেরকে কিন্তু এই যে ঔপনিবেশিক সংস্কৃতি, এর বিরুদ্ধে আমাদেরকে তৈরি করতে হবে নিজের সংস্কৃতি, এবং এদের বিরুদ্ধে লড়তে হবে। আমাদের শুধু আলোচনা করে এখানে টিকে থাকলে চলবে না, আমাদের লড়তে হবে। আর আমাদের মতো সচেতন লোকটাই সমাজে এই পরিবর্তন নিয়ে আসতে পারে। এইটাই আমার কথা। এবার আমরা যেহেতু রামচরিত্র নিয়ে আলোচনা করছি, এখানে চলে যাই আমি একটি প্রসঙ্গে। সেটাও দীনেশচন্দ্র সেন তার রামায়ণী কথার 33 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন। সেখানে উনি বলছেন যে আমাকে কৈকেয়ীকে কথা দেওয়ার জন্য দশরথ আমাকে বনবাসে পাঠাচ্ছেন, ভরতকে রাজা করতে চাইছেন। এগুলো দশরথ আমাকে পিতা আমাকে আগে জানাননি। তিনি যদি আমাকে একটু আগে জানাতেই পারতেন, আমি সত্য রক্ষার জন্য রাজ্য, ধন, প্রাণ, এমনকি সীতাকেও আমি দান করে দিতে পারতাম। তাহলে তো দেখা যাচ্ছে যে প্রথম থেকেই তিনি কিন্তু মানে ডিটারমাইন্ড ছিলেন যে পিতৃ সত্য রক্ষা করার জন্যই হোক বা রাজ স্বার্থের জন্যই হোক, সীতাকে উনি ত্যাগ করে দিতেই পারেন। আর একটা জিনিস আপনি সঙ্গে দেখবেন, ও তো ত্যাগ করতেই পারেন সীতাকে নিয়েও। সীতা তো বারবার বলছেন যে সীতাকে আমি নিয়ে এসছি, আমার একজন রানীর দরকার, বাকি তো অনেকেই আছে আমাকে এখানে করার জন্য।
সেবা করার জন্য, সেটা তো আজকে আছে, সেটা তো আপনি দেখতেই পাবেন। কিন্তু তার সত্ত্বেও আমি একটা কথা বলছি, রাম দশরথকে কেন এত করেছেন, সেবা করেছেন কিংবা স্বজন পোষণ করেছেন, তার একটা কারণ আছে। ছোটবেলা থেকেই তার মা তাকে বলে দিয়েছে যে রাজা তুই হতে পারবি না, অর্থাৎ তোর একটাই কাজ, দশরথকে ঠিক মতো পালিশ কর, যদি ভবিষ্যতে ও তোকে করে দেয়। এবং শেষমেশ দশরথ এইটাই পালন করার চেষ্টা করেছেন। শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বামিত্রকে দিয়ে হোক, যে কোনো ভাবে হোক, ভরতকে পাঠিয়ে দিয়ে হোক, ওকে রাজা করতে চেয়েছে। কিন্তু যখনই হলো না, তখন এত অসভ্য ভাষায় সেই দশরথকেও রাম অসভ্য ভাষায় তাকে বর্ণনা করেছেন, তাকে তিরস্কার করেছে। আচ্ছা, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে রামচন্দ্র বলছেন যে পিতা যদি আমাকে একটু আগেও বলে দিতে পারতেন, কেন তিনি লিখিয়ে গেলেন, আমি তো ভরতকে একদম তার রাজত্ব তাকে ছেড়ে দিতাম। আবার দেখছি এই কথা বলার পর আবার দেখছি সেই বাল্মীকি লিখছেন, চিত্রকূট পাহাড়ে রামচন্দ্র যখন গেছেন, ভরত যখন তাকে ফিরিয়ে আনার জন্য যায়, লক্ষণের একটা সন্দেহ হয় যে ভরত বোধহয় এসছে রামচন্দ্রকে হত্যা করার জন্য। রামচন্দ্র তখন লক্ষণকে বোঝাচ্ছেন যে তুমি এত উত্তেজিত হও না, দেখা যাক না ও আমাকে হত্যা করার কোনো প্রয়াস নেয় কিনা, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। তার মানে দেখা যাচ্ছে একদিকে তিনি ভরতকে রাজত্ব ছেড়ে দিয়ে আসতে রাজি, আবার ভরতের প্রতি তার সন্দেহ রয়েছে যে সে আমাকে খুন করলেও করতে পারে। তাহলে বলুন আপনি বলুন। তো এই ক্ষেত্রে যে ভরতকে তার নিজের ভাই, প্রাণসম ভাই হিসেবে বলছেন, তার হাতে রাজত্ব ছেড়ে দিতেও আপত্তি নেই, তার প্রতি এই সন্দেহটাও তার মনে থেকে যাচ্ছে যে ভরত তাকে হত্যা করলেও করতে পারে। দেখুন, সেইখানে ভরত ওনার রামকে বলে আসলো যে তুমি চলে এসো, আমি তোমাকে ছেড়ে দেবো। তখন সে পাদুকা নিয়ে চলে আসে। এতটা ভরত তার নিজের নমনীয়তা দেখিয়েছে। কিন্তু যখন সে ফিরে আসছে, যখন অযোধ্যায় প্রবেশ করবে, তার আগে সে হনুমানকে পাঠিয়েছে। হনুমানকে পাঠিয়ে দিয়ে বলছে, তুমি যে দেখো যে অস্ত্র শস্ত্র নিয়ে এমন তো নয়, কেননা সেই দিন জানতো যে এই দিন রাম ফিরে আসবে। অস্ত্র শস্ত্র নিয়ে তো তৈরি হয়ে থাকেনি যে আমাকে ঢুকতে দেবে না, যে আমাকে কি করবে, তার জন্য পাঠিয়েছে চোর হিসাবে হনুমানকে। এইগুলো আপনি দেখুন না, এক একটা জিনিস যদি আপনি বর্ণনা করেন না, তবে মানবিকতা তো ছেড়ে দিন। মানে রাজাদের যে চরিত্র, একেবারে সামন্তী রাজাদের যে চরিত্র, তার চাইতেও জঘন্য। আচ্ছা, এই রামায়ণী কথা দীনেশচন্দ্র সেনকেই আমাকে বারবার আনতে হচ্ছে। তিনি 42 নম্বর পৃষ্ঠায় লিখছেন, ভরত যখন রামকে ফিরিয়ে নিতে এলেন, তার সঙ্গে খড়মটা নিয়ে গেলেন, রাম তখন লক্ষণকে বলছেন যে তুমি ভরতের সঙ্গে অযোধ্যায় ফিরে যাও, কেননা কইকেয়ীকে বিশ্বাস নেই, সে আমাদের মা কৌশল্যাকে বা সুমিত্রাকে বিষ প্রয়োগে হত্যা করতে পারে, তুমি চলে যাও। বলেছে। তাহলে যে কইকেয়ীকে প্রণাম করে তিনি চলে এলেন বনবাসে, কইকেয়ীকে বলে গেলেন যে তুমি আমার মাতৃসমা এবং মাই তুমি, তোমাদের আদরে তোমাদের স্নেহে আমি বড় হয়েছি। সেই কইকেয়ী প্রতি বনবাসে যাবার পর তার সন্দেহ রয়েছে যে আমি তো চলে এসছি, আমার মাকে বা লক্ষণের মাকে বিষ প্রয়োগে কইকেয়ী আবার হত্যা করে দেবে না তো। তাহলে মনের ভেতর তার এই সন্দেহটা দেখা যাচ্ছে যে রাম যে পরিবার, ভরতের প্রতি সন্দেহ, দশরথের প্রতি তার ক্ষোভ, এবং কইকেয়ীর প্রতিও সন্দেহ যে তার অন্য দুই মাকে এই কইকেয়ী হত্যা করতে পারেন। করেছেন তো অনেকবার, কইকেয়ীকে অনেকভাবে উনি করেছে। এসব কথা তো আমরা কৃত্তিবাসী রামায়ণ বা তুলসীদাসী রামায়ণে পাচ্ছি না। পাবেন না তো। তুলসী এ তো চাটুকার রামায়ণ, এ তো রামায়ণকে মানে বাইপাস করে রামায়ণটাকে অন্ধকারে রেখে মানুষকে বোকা বানানোর একটা জাল মাত্র। আবার বলা হচ্ছে তুলসীদাস নাকি যখন তার যে দীক্ষাগুরু, তার সঙ্গে যখন তিনি চলে এলেন বেনারসে,
সেখানে আসার পর তিনি নাকি ওই গঙ্গার ধারে রাম এবং হনুমানের সাক্ষাৎ পেয়েছিলেন, তার মধ্যে অনেক অলৌকিক ক্ষমতা তৈরি হয়েছিল, তিনি মৃত মানুষকেও বাঁচিয়ে দিয়েছিলেন। এই এই কথাগুলো তো পরবর্তীকালে তুলসীদাস একজন কবি ছিল, এ বিষয়ে সন্দেহ নেই। একজন ভালো ভালো কবি ছিল, দেবনগরী ভাষায় উনি ভালো কবিতা লিখতেন, অর্থাৎ সেই হিসাবে কবি ছিলেন, এবং উনি বর্ণনা করে সুন্দর করে লিখেছেন। এই যে মিথ্যার কথা, এইগুলো তো আপনি আরো বলতে পারেন। এই যে আমাদের রামকৃষ্ণের মরে যাওয়ার পরে রামকৃষ্ণের সবটুকু তো অনেক কিছু তৈরি করা হয়েছে। ওই জীবিত অবস্থায় যা ছিলেন, পরবর্তীকালে কি ছিল লেখক তাকে তো নতুন করে সাজিয়েছেন, তাকে ভগবান বানিয়েছেন। এগুলো তো এটা চলেছিল, এগুলো করবেই, বেঁচে থাকতে করেন না এগুলো, এরা মৃত্যুর পরে এগুলো করেন। আচ্ছা, আমাদের সময় খুব কম হয়ে এসছে, আর দুটি প্রসঙ্গে আলোচনা করে এবারকার পর্ব শেষ করব। সেটা হচ্ছে, এবার চলে যেতে চাইছি রামচরিত্রের বর্ণ বিভাজনের ক্ষেত্রটি। বৈদিক যুগে যে চতুর্বর্ণ প্রথা, তাতে বলা আছে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় এরা সো কল্ড নিচের দিকের জাতির যে মানুষ, তাদের বাড়ির কোনো খাদ্য বা জল গ্রহণ করবেন না। আমরা বাল্মীকি রামায়ণে দেখতে পাচ্ছি যে, যেটা লিখেছেন দীনেশ বাবু, যে গুহকের কাছে যখন গিয়েছিলেন নিষাদ, তিনি তো বন্ধু মানুষ ছিলেন রামচন্দ্রের, তিনি নানান রকমের খাদ্য দ্রব্য সাজিয়ে দিয়েছিলেন তাকে খেতে দেওয়ার জন্য, আর কি অতিথি সৎকারের জন্য। কিন্তু রামচন্দ্র তার কোনো খাদ্য বস্তুতে মানে হাত দিলেন না, বললেন আমাদের পেট ভর্তি আছে, আমরা এখন কিছু খাবো না। তারপরেই যখন জঙ্গলে ঢুকলেন, জঙ্গলে ঢুকেই পশু শিকার করলেন, কেননা তখন নাকি তাদের খুব খিদে পেয়ে গিয়েছিল। তার মানে কি, এই বর্ণ বিভাজনে যেহেতু নিষাদ, অনার্য গোষ্ঠী গুহক, তার বাড়ির অন্ন জল স্পর্শ করবেন না, সেই ব্যাপারটাও রামচন্দ্রের মধ্যে ছিল। অবশ্যই ছিল, অবশ্যই ছিল। আপনি যদি দেখেন, তবে রামায়ণ রচনার যে সময়টা বলা হয়, সেটা বুদ্ধের পরের অবস্থা। বুদ্ধের জন্মের পরে, বুদ্ধ চলে যাওয়ার পরের অবস্থায়, তখন তো বর্ণ ব্যবস্থার নতুন রূপ এসে গেছে, মনুস্মৃতি অলরেডি ঢুকে গেছে, এবং ঢুকে যাওয়ার যেটা নতুন করে জাতপাতের সৃষ্টি হয়েছে। বৈদিক যুগের যে বর্ণ ব্যবস্থা আর পরবর্তীকালে যে মানে জাতপাতের বর্ণ ব্যবস্থা, সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ ভিন্ন। তখন কর্মের আধারে মানুষ নির্বাচন করেছে, এটা করবে এটা করবে, তাদের শ্রেণী নির্বাচন করেছে তখন। কিন্তু তখন কিন্তু একজনের জিনিস আরেকজনকে নেওয়া, একজনের জিনিস আরেকজনের ব্যবহার করা, এটা প্রচলন ছিল। কিন্তু পরবর্তীকালে মানুষ আসার পরে, যা পরবর্তীকালে যে সারা এই ভারতবর্ষে ওরা যে রাজ করার জন্য যেভাবে ওরা তৈরি করেছে সমস্ত মানে চক্রান্ত করে করে সিস্টেম, যাতে আমরা সারা জীবন ধরে ভারতবর্ষের মানুষ একসঙ্গে না হতে পারি, এটা আমাদের সংস্কৃতির দাসত্বকে পরিণত করেছে। আপনি এই আলোচনার শুরুতে যেটা বলেছেন, বাল্মীকি রামায়ণের উদ্ধৃতি দিয়েছেন, তার সঙ্গে পেরিয়ার রামস্বামী যা লিখেছেন সে ব্যাপারে উদ্ধৃতি দিয়েছেন, দিয়ে বলেছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাল্মীকি রামচন্দ্রের কিভাবে দিন কাটত সে সম্পর্কে লিখেছেন যে, সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি নানান রকম পুজো আর্চা নিয়ে সময় কাটাতেন। ভরতী ছিল রাজ্য চালানোর জন্য বকলমে রাজা। আর মারাত্মক কথা যেটা বলেছেন বাল্মীকি, আপনিও যেটা টানলেন, সেটা হচ্ছে সন্ধ্যের পর কিন্নর এবং অন্যান্য নারী সঙ্গে মদ্যপান নাকি ছিল রামচন্দ্রের রোজ সন্ধ্যেবেলার তার সময় কাটানো আর কি। তা এটা সম্পর্কে আমি আপনার কাছে আসছি। আমি এটা দেখতে পাচ্ছি ওই দীপা বন্দ্যোপাধ্যায়ের যে বইটির কথা বললাম, মহাকাব্যের রসিক ঘরে, সেখানে মহাকাব্যে মদ্যপান শীর্ষক 59 নম্বর পৃষ্ঠাতে লিখছেন, রামায়ণের উত্তরকাণ্ডে দেখা যায় শ্রীরাম তার ভার্যা সীতার হাতে তুলে দিচ্ছেন ময়ূরেয় সুরা, 45/20, পাঠান্তরে 42/18/19 স্বর্গ। সীতা মাদায় হত্যেন মধু ময়ূরকং সূচি পায় মাত্র কাকুস্থ শচীন্দ্র যথামৃতম।
এখানে একটু মধুময়ীর কথাটা লক্ষ্য করতে হবে। পছন্দের বলা যেতে পারে, অথবা বলা যেতে পারে হয়তোবা বৈদ্যের নির্দেশে সীতা তার ময়ূরে মিষ্টিকারক দ্রব্য হিসেবে ব্যবহার করতেন মধু। তার মানে মদের সঙ্গে একটু মধু মিশিয়ে খাওয়ার একটা তখনকার দিনে বোধহয় একটা চল ছিল। আরেকটা মদের কথা বলা হয়েছে, সে মদটার নাম হচ্ছে বারুনি, অত্যন্ত কড়া মদ একটা আর কি। তো যাকে এখনকার দিনে নাকি তারিও বলা যেতে পারে। তো আবার বানর সম্প্রদায়ের বলছে সিধু পান, আখ আর ভাতকি ফুলের রস পরিশ্রুত করে তৈরিত সিধু। তার মানে দেখা যাচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় যে ধরনের মদ খেতেন, নিচতলার মানুষদের জন্য সে মদ নয়, তাদের আবার অন্য ধরনের মদ। তার মানে কি আজকালকার দিনে যারা ধনী তারা স্কচ খাবেন, মধ্যবিত্ত ইন্ডিয়া মেড হুইস্কি খাবেন, আরো নিচের মানুষ তারা বাংলা খাবেন। তাহলে এই বর্ণ বিভাজনেও মদের মানে যে কি প্রকৃতি, মদের যে পদার্থের যে গুণ, সেটাও তখনকার দিনের মতো এখনকার দিনে সেই একই ব্যাপার, বর্ণ এবং আর্থিক অবস্থা অনুযায়ী সেটা নির্ভর করছে। স্বাভাবিক স্বাভাবিক ব্রাহ্মণ ব্যবস্থা তো এইটাই যে সমস্ত কিছুর যে ভালো জিনিস, যেটা সবচেয়ে সুন্দর জিনিস, তারা খেতেন, তারাই ব্যবহার করতেন। এটাও তো সমাজ ব্যবস্থার সেই রয়েছে, মানে আদিম ব্যবস্থায় তো এই উৎকৃষ্টতা রয়েছে। নিকৃষ্ট আর উৎকৃষ্টের যে গুণ, সেই পার্থক্য, সেটা তখন আগে রয়েছে, তখনও রয়েছে, আজকে আছে। এটা তো ভারতবর্ষকে এই থেকে আলাদা করা যাবে না। আরেকটা মজার কথা পাচ্ছি, সেটা রয়েছে আপনার বাল্মীকি রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ড। বালিকে বধ করে সুগ্রীবকে তো রাজা করে দেওয়া হয়েছে, বালির বউকে নিয়ে তুলে দেওয়া হয়েছে সুগ্রীবের হাতে। তো এই জায়গায় দাঁড়িয়ে কথা দিয়েছিল সুগ্রীব যে খুব দ্রুত তার সৈন্যদল তৈরি করে সীতার উদ্ধারে তারা বেরোবে। কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস চলে যায়, সীতা উদ্ধারে সুগ্রীবকে আর দেখা যায় না। তখন রামচন্দ্র লক্ষ্মণকে পাঠালেন যে তুমি গিয়ে একটু তাগাদা দিয়ে এসো তো, ও কেন তার সৈন্যদল সাজিয়ে যাচ্ছে না। এখানে এই মহাকাব্যে মদ্যপান শীর্ষক যে লেখাটি মহাকাব্যের রসিকঘরে দীপা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, তিনি 61 নম্বর পাতায় লিখছেন, কিষ্কিন্ধা কাণ্ডে সীতা অন্বেষণে প্রতিশ্রুত সুগ্রীব যখন বিধবা তারাকে নিয়ে মদ্যপানে মত্ত, তখন লক্ষ্মণ গিয়ে হাজির। তারাকে দেখলেন সা প্রহলঙ্কি মদ বিহলাঙ্গী, এত মদ্যপান করেছে তারা যে টলমল অবস্থা। তখন লক্ষ্মণের ক্ষত্রিয় রক্ত গরম হয়ে উঠল, উপদেশ দিয়ে ফেললেন সুগ্রীবকে, বললেন ঘা দিলে যেমন হয়, লক্ষ্মণের সেই অবস্থা। তিনি বললেন তোমার কথা ছিল যে তোমাকে রাজা করে দিলে তুমি আমাদের সাহায্য করবে সীতা অনুসন্ধানের জন্য, তা না করে তুমি তোমার দাদার স্ত্রীকে নিয়ে মদ্যপানে তুমি ব্যস্ত থেকে গেছো। এসব কথা কিন্তু বাল্মীকি রামায়ণে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। দেখুন বাল্মীকি রামায়ণে কিরকম আছে আমি বলছি। রামায়ণকালের মাদক প্রেয় যে জিনিসগুলো পদার্থ, সেগুলো এক জায়গায় লেখা হচ্ছে। একথার উল্লেখ ডাক্তার S.N. ব্যাস দিল্লি থেকে প্রকাশিত কারবা নামক পত্রিকায় ড্রিঙ্কস ইন রামায়ণ, ড্রিঙ্কস ইন রামায়ণ নামে এক লেখা লিখেছিলেন 15/8/1954 সালে। সেখানে কি কিথাই সুরা, এক ধরনের সুরাকে বলা হচ্ছে কিথাই সুরা। আর তারপরে হচ্ছে ময়ূরীয় সুরা, মদ্য সুরা, মন্দা, এই ধরনের এক নয় অনেকগুলা মন্দা সুরা। তারপর হচ্ছে আপনি সুরাবানম, সিধু, সৌবিরাট সুরা, বারুণী সুরা, 8 রকমের সুরা দেখানো হচ্ছে। এবং এই সুরাগুলো আলাদা আলাদা সুরা ওই সময় পান করা হতো। রাজারা সুরা পান করবেন, নৃত্যগীত দেখবেন, সেটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই। সে তো আমরা রাজা রামমোহনকেও দেখেছি, তার প্রাসাদে তিনি মিকিবাইকে নিয়ে তার বাইজি নাচ হতো রাজা রামমোহনের বাড়িতে। রাজারা সেগুলো করতেই পারেন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই বিষয়গুলোকে, যেমন রামকে নরনারায়ণ এবং মহত্তম মানে কি বলবো পুরুষোত্তম হিসেবে হাজির করা হচ্ছে,
সেখানে এই এই তথ্যগুলো লুকিয়ে যাওয়া যেটা হচ্ছে, সাধারণ মানুষের কাছে শুধু তার দৈব ভাব মানেই হচ্ছে একদম শুদ্ধ বিশুদ্ধ একটা ব্যাপার, এটা তুলে এক ধরনের বলতেই পারি যে মানুষকে সত্যি পুরোটা না তুলে দিয়ে অর্ধ সত্য তুলে দেওয়াটাও তো এক ধরনের সাংস্কৃতিক অপরাধ। 100% সাংস্কৃতিক অপরাধ। আর এই অপরাধের জন্য আজকে আমাদেরকে ভুগতে হচ্ছে। এই অপরাধটা মারাত্মক আবার ধারণ করেছে আজকে। সেটা দেখলে আপনি তো বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি। আজকে নিয়ে আমরা চর্চা কেন করছি? চর্চা করতে আমাদের বাধ্য করা হচ্ছে। তাই তো আমাদের আজকে সত্য কথাটা যাত্রার মাধ্যমে লোকের কাছে নিয়ে আসতে হচ্ছে। তাই তো, এবং সবাই মিলে এই চেষ্টা করছি, আমিও করছি, আপনি করছেন, অনেক লোক করছে এটা আজকে। কারণ পুরো বিষাক্ত হয়ে গেছে সমাজ। সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য এখন এই ধরনের যে মিথ্যা কথাগুলো বলে আমাদেরকে ভ্রান্ত করা হয়েছে, সেগুলোকে করতে হবে, সংশোধন করতে হবে। এটাই আমাদের কাজ। তো রঞ্জিত বাবু, আজকে তো সময় শেষ। 11 নম্বর পর্ব আমরা রামচরিত্র একটু বিশ্লেষণ করলাম বাল্মীকির দৃষ্টিভঙ্গিতে, দীনেশচন্দ্র সেনের দৃষ্টিভঙ্গিতে এবং পেরিয়ার ইভি রামাস্বামীর দৃষ্টিভঙ্গিতে। এর মধ্যে যেটা হয়ে গেল সেটা হচ্ছে গিয়ে হনুমান জয়ন্তী। সুতরাং আমাদের সামনের রবিবার যেটা 12 নম্বর পর্ব হবে, সেখানে আমরা একটু হনুমান নিয়ে আলোচনা করব। ঠিক আছে। কেননা এর মধ্যেই বলাই হচ্ছে, যেটা বিভিন্ন বিজেপি সমাজবাদী নেতা এরা সব বলেছেন। কেউ বলছেন হনুমান দলিত ছিলেন, কেউ বলছেন উনি ব্রাহ্মণ ছিলেন, কেউ বলছেন যে না উনি ক্ষত্রিয় ছিলেন, কেউ বলছেন উনি বৈশ্য ছিলেন। যে যার মতন করে তাকে কোলে তুলে নিতে চাইছেন হনুমানকে। সবই ভোটেরও লাগিয়া বলতে পারি। তো যাই হোক, আগামী পর্বে আমরা হনুমান নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, আমার একটা কথা হাসি পাচ্ছে। রাবণকে ওরা বলছে অসুখ কিংবা একদিক থেকে বলছে, আর একদিকে তাকে পণ্ডিত বলছে। সবচেয়ে অদ্ভুত লেগে যায়। ঠিক আছে, করবেন ওই দিন একটু আরেকটু মজা হাসি করা যাবে। ঠিক আছে, ঠিক আছে। দিগদর্শনের 10ম পর্ব শেষ করলাম, 11 পর্ব শেষ করলাম। আমরা 12 নম্বর এপিসোডে যাব আগামী রবিবার। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আপনার একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে লোকে করেছেন, আমাকে জানিয়েছেন এবং কথা হচ্ছে যে আপনার এই দিগদর্শন অনেক দূরে পৌঁছে যাচ্ছে। সেজন্য আপনাকে কনগ্রাচুলেশন দিচ্ছি, ভালো কাজ করছেন তার জন্য। আপনাকেও আরেকটা কথা জানাই, আমি এই মুহূর্তে আমার ইউটিউবের যে সার্চের ওখান থেকে যে রিপোর্ট আমাদের এসছে, এটা কিন্তু সংযুক্ত আরব আমরাই এবং ভিয়েতনামে পর্যন্ত আমাদের দর্শক দেখছেন। আচ্ছা, ধন্যবাদ, খুবই ভালো লাগছে। করুন। নমস্কার দাদা, আজকে এখানে শেষ করছি। আচ্ছা, নমস্কার। নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।